ওয়েলকাম টু শিল্পীর স্বর্গ। হ্যাঁ, আক্ষরিক অর্থে এটি বাস্তবে এবং বাস্তবিক অর্থে এই জায়গার মালিক হয়তো কয়েকজন ব্যক্তি, 2জন কিংবা 3জন, কিন্তু স্বর্গীয়ভাবে এই জায়গাটি শিল্পীদের। এখানে শিল্পীরা আসে, শিল্পীরা পারফর্ম করে, শিল্পীরা তাদের মনোমুগ্ধকর প্রতিটি শব্দের মাধ্যমে জীবন্ত করে তোলে এই স্বর্গকে। এই স্বর্গে আছে একটি মঞ্চ, এই স্বর্গে আছে একটি নদী, এই স্বর্গে আছে একটি সেতু এবং এই স্বর্গে আছে প্রকৃতিকে স্পর্শ করার মতো একটি ঘর যার নাম জ্যোৎস্নাঘর। এই স্বর্গেই আছে শব্দঘর, এই স্বর্গেই আছে বৃষ্টির ঘর, এই স্বর্গে আছে গোস্বার ঘর। আপনি স্বর্গে থাকবেন আর গোস্বা করবেন না, রাগ হবে না, তা কি হয়? চলুন দেখে নেই সত্যি কেমন একটি শিল্পীর স্বর্গ। ছাতিম, পলাশ, শিউলি, বকুল, বিভিন্ন ধরনের গাছে ঘেরা কংক্রিটের দেয়ালের বাইরে সবুজ রঙের একটি পাতা এবং কয়েকটি পাতার সমন্বয়ে ঘেরা একটি জায়গা, যা শিল্পীর নগর কিংবা শিল্পীর শহর। ওই যে দেখা যাচ্ছে শিল্পীর মঞ্চ, এই যে দেখা যাচ্ছে খুব সুন্দর দুইটি সেতু, একটা মন পাবনের সেতু আর একটা হচ্ছে পুলসিরাত। যে পুলসিরাত পার হইলে আপনি স্বর্গের দেখা পাবেন। যে স্বর্গটা হচ্ছে এই স্বর্গ হচ্ছে জ্যোৎস্নাঘর। এই জ্যোৎস্নাঘরে অন্ধকারে বিভিন্ন ধরনের আত্মা ভেসে আসে। সে আত্মা হচ্ছে লালনের আত্মা, সেই আত্মা হচ্ছে রবীন্দ্রনাথের আত্মা। পুরোপুরি একটা মুক্ত মঞ্চ দেখতে পাচ্ছেন না? এই মুক্ত মঞ্চের নাম হচ্ছে কবি সুফিয়া ফুল মুক্ত মঞ্চ। হ্যাঁ, এখানে পাঁচটি বৃন্তের মতো করে এখানে একটি ফুলের ন্যায় মঞ্চ তৈরি করা হয়েছে। বুনন থিয়েটারের সভাপতি সুফিয়া আপার নাম অনুসারে এই মঞ্চের নাম হয় কবি সুফিয়া ফুল মঞ্চ। যেই মঞ্চ প্রাণবন্ত করে বর্তমানের মঞ্চের কর্মীরা, মঞ্চের শিল্পীরা। এই মঞ্চের সবচেয়ে বিশেষণ বিষয় হচ্ছে এইখানে একদম উপরে চাঁদ ওঠে। চাঁদনি রাতে যখন চাঁদের আলোয় এই মঞ্চে পারফর্ম করা হয়, কোনো বৈদ্যুতিক আলো ছাড়া, কোনো কৃত্রিম আলো ছাড়া আপনি খুব সুন্দরভাবে এই মঞ্চের প্রত্যেকটা পারফরমেন্স দেখতে পাবেন। সত্যি বলা হচ্ছে, এক বিন্দু মিথ্যা বলা হচ্ছে না। সবচেয়ে বড় বিষয় কি জানেন? চাঁদের আলো চাইলেই ধারণ করা যায় না। ঠিক তেমনি অনন্ত জ্যোৎস্নার যে পারফরমেন্স আপনি নিজ খালি চোখে থাকেন, তা চাইলেই ফ্রেম বন্দি করতে পারবেন না। এই মঞ্চের মনে হয় সবচেয়ে বিশেষণ হচ্ছে এটাই যে এই মঞ্চ জেগে ওঠে চাঁদের আলোতে। সুফিয়া ফুল মঞ্চের ঠিক একটু পেছনেই দেখতে পাবেন শব্দঘর। এই যে শব্দঘর দেখছেন, আপনার মনে হতে পারে এটা কেমন ঘর? নিচতলা ফাঁপা আর উপরতলা পুরোপুরি কমপ্লিট, একদম কংক্রিটে ঘেরা। উপরের স্থান থেকে শব্দটাকে সুন্দরভাবে শোনা যায়। হয়তো এই জন্যই এই ঘরটার নাম শব্দঘর। আমি জানি না আক্ষরিক অর্থে কেন এই ঘরের নাম শব্দঘর রাখা হয়েছে। কেউ কেউ মনে করেন এখানে বসে স্যার খুব সুন্দর সুন্দর লেখা তৈরি করেন, খুব সুন্দর সুন্দর শব্দের গাঁথনিতে একটি লেখা, একটি অনুচ্ছেদ তৈরি হয়, তাই এই ঘরের নাম হচ্ছে শব্দঘর। শব্দঘরের আশেপাশে দেখবেন 2-3টে করে দোলনা দেয়া আছে। কেন দেয়া আছে জানেন? শব্দ যেভাবে ভেসে ভেসে আসে, ঠিক তেমনি শব্দঘরের আশেপাশে আসলে আপনি যেন ভেসে থাকতে পারেন। ঠিক এই কারণেই 2-3টা করে, ওই যে আমার পিছনে একটা দোলনা আছে, এই একটা দোলনা, ওই পাশে একটা দোলনা, মানে শব্দঘরের আশেপাশে যেমন শব্দ ভেসে থাকে, ঠিক তেমনি আপনিও যেন ভেসে থাকেন। এই জন্য এইখানে দোলনা রাখা। মঞ্চের সামনে থেকে একটু হাঁটবেন, হাঁটতে হাঁটতে পেয়ে যাবেন আঁকা বাঁকা মেঠো পথ নেই, তবে হালকা হেরিংবনের রাস্তা, মানে ইটের রাস্তা। ইটের রাস্তা পার হলেই পেয়ে যাবেন মন পাবনের সেতু। খুব সুন্দর একটি নদীর মাছ থেকে একটা সেতু চলে গেছে, এই সেতুর নাম হচ্ছে মন পাবনের সেতু। মন পাবনের সেতুর উপর দাঁড়িয়ে আমি যার পেছনে বসে গল্প করছি, সেই ঘরটির নাম হচ্ছে মন কেমনের ঘর। মানে আপনার মন কেমন কেমন করুক, মনের অবস্থা যেমনই থাকুক, আপনি যদি এই মন কেমনের ঘরে আসেন, একটু বসেন, খানিকক্ষণ বাতাসের সাথে গল্প করেন, আপনার মন ভালো হবেই। তার গ্যারান্টি দিচ্ছে এই মন কেমনের ঘরের ভূতগুলো। আগেই বলেছিলাম, কিন্তু এখন আমি যে সেতু দিয়ে হাঁটছি, এই সেতুর নাম হচ্ছে পুলসিরাত। মানে এইখানে একটা সেতু, 2টা নাম, 2 দিক থেকে। ওই দিক থেকে যেই সেতুর নাম হচ্ছে মন পাবনের সেতু, এই দিক থেকে সেই সেতুর নাম হচ্ছে পুলসিরাত। আপনার যদি আপনি কোনোভাবে এই পুলসিরাত পার হইতে পারেন, তবেই পেয়ে যাবেন এই স্বর্গের ঠিকানা। এই স্বর্গের 3য় তলায় আপনি দেখতে পাবেন খুব সুন্দর সবুজে ঘেরা একটি গ্রাম, আর দেখতে পাবেন নীল রঙের কাঁচে ঘেরা একটি ঘর। সত্যি বলতে এই ঘর থেকে জ্যোৎস্নার আলো দেখা যায়। রাতে এই ঘরেই বেঁচে ওঠে এক একটা শিল্পী, যেই শিল্পী গান শোনায়, যেই শিল্পী অন্ধকারে নৃত্য করে, যেই শিল্পী বাঁচতে শেখায়, যেই শিল্পী নতুন নতুন শব্দকে একই মালায় গেঁথে মঞ্চে নিয়ে আসে। সেই শিল্পীকে দেখতে হলে আপনার আলো ছাড় অবয়বের জন্য অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে জ্যোৎস্নার, অপেক্ষা করতে হবে চাঁদনি বসর রাতের। আমি আছি এই স্বর্গের একমাত্র নদীতে, কিন্তু যেই নদীর কোনো নাম রাখা হয়নি। যেই নদীর উপর বয়ে যাওয়া সেতুর নাম হচ্ছে মন পাবনের সেতু, যেই নদীর উপর জলটুঙ্গি ঘরের নাম হচ্ছে মন কেমনের ঘর, কিন্তু
যেই নদীরই নাম নেই। এই যে নদীতে দেখতে পাচ্ছেন আমরা গোল হয়ে দুপুরবেলা জল বাদলের মাধ্যমে এখানে আমরা হচ্ছে গান পরিবেশন করি, জল বাজিয়ে বাজিয়ে আমরা এখানে আমাদের নৃত্য পরিবেশন করি, কিন্তু আমরা জানি না এই নদীর নাম কি। এই নদীতে আমরা দুইটি কারণে নামি। একটা হচ্ছে এখানে জল বাদলের জন্য নামি, জল বাদল মানে জল বাজিয়ে বাজিয়ে আমরা গান গাই। আর আরেকটা হচ্ছে এই জলে ডুব দিয়ে আমাদের স্যার আমাদের শব্দ শোনায়। হ্যাঁ, পানির মধ্যেও শব্দ শোনা যায়, যেই শব্দগুলো গহীনের শব্দ। অতএব এই নদীর নাম হওয়া উচিত মন গহীনের নদী, কারণ কি মনের গহীনের শব্দগুলোই একদম গহীনে গিয়েই জানতে পারা যায়। অতএব এই নদীর নাম হওয়া উচিত মন গহীনের নদী। স্যার আমি প্রস্তাব করে গেলাম এই নদীর নাম রাখবেন মন গহীনের নদী, যেন গহীনের শব্দগুলো এখানে শোনা যায়। একটা মজার বিষয় কি জানেন, এই স্বর্গের রং হচ্ছে বেগুনি। হ্যাঁ, এই স্বর্গের ফলের রং বেশিরভাগ অর্থে বেগুনি, এই স্বর্গের ফুলের রং বেশিরভাগ অর্থে বেগুনি। এই স্বর্গের যে নদী, এই নদীতে পদ্ম ফোটে, বাস্তবে শাপলা, কিন্তু স্যারের ভাষায় এটা হচ্ছে পদ্ম। সেই পদ্ম হচ্ছে বেগুনি। মানে আপনি ভাবতে পারেন এই স্বর্গের প্রিয় রং হচ্ছে বেগুনি। বেগুনি কিন্তু একসময় সবচেয়ে একটা দামি রং ছিল। কোনো দেশের পতাকায় বেগুনি রং নেই, সর্বোচ্চ 2টা কিংবা 3টা দেশের পতাকায় বেগুনি রং ব্যবহার করা হয়। এছাড়া কোনো দেশের পতাকায় বেগুনি রং থাকে না। এই পার্পেল কালার কেন থাকে না জানেন? কারণ পার্পেল কালার হচ্ছে স্বর্গীয়। ঠিক তেমনি এই শিল্পীর স্বর্গের প্রতিটা ফুল হচ্ছে বেগুনি রঙের। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বেগুনি রঙের ফুল। পুরা আঁকা বাঁকা একটা গ্রামের মেঠোপথ তবে হেলে দুলে আসে এই বৃষ্টির ঘরের পাশেও। ঠিক তেমনি দোলনায় হেলে দুলে শব্দ পাওয়া যায়, বৃষ্টি না থাকলেও মিষ্টি মিষ্টি পাখির শব্দ। আর যা সব সময় অনুধাবন করে আমাদের আনন্দ স্যার। স্বর্গে যেমন চাইলেই কোনো কিছু করা যায় না, ঠিক তেমনি শিল্পীর স্বর্গেও শিল্পীর অনুমতি ছাড়া কোনো কিছুই করা যায় না। যেমন এই খুব সুন্দর সুন্দর ফল দেখতে পাচ্ছেন না, এই যে এখানে পিস ফল আছে, পেয়ারা ফল আছে, কাঁঠাল আছে, আম দেখতে পাইনি, আমরুল গাছ আছে। তো এই ধরনের ফলে হাত দেওয়া যায় না, হাত দিলেও খাওয়া যায় না। যদি আপনি খান দেখবেন কি এখানে পোকা আছে। প্রত্যেকটা পেয়ারায় পোকা আছে কিনা জানি না, কিন্তু যেই পেয়ারাগুলো পেকে গেছে শিল্পীর অনুমতি মানে স্যারের অনুমতি ছাড়া খেলে অভিশপ্ত হবেন, মানে এই ফলের মধ্যে পোকা পাবেন। অতএব শিল্পীর অনুমতি ছাড়া এই শিল্পীর স্বর্গে কোনো কিছুই করা যায় না। এটা স্বর্গ, কিন্তু শিল্পীর অনুমতি নিতে হয়, নয়তো আপনি অভিশপ্ত হবেন। এবং অভিশাপ কি জানেন? একদম কঠিন জাহান্নামের নিম্ন স্তরে আপনি পতিত হবেন, যে অভিশাপে অভিসম্পাত করে গিয়েছেন শিল্পী আনন্দ জামান স্যার।